ভারতের আগরতলায় কনসুলার সেবা বন্ধ করেছে বাংলাদেশ। দিল্লিকে কি আবার কড়া বার্তা দিবে ঢাকা? বাংলাদেশের হাইকমিশনে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল ভারতের পুলিশ? ঢাকার জন্য কতটা হুমকি ত্রিপুরা? শপথ নেওয়ার আগে জিম্মি মুক্তি চান ডোনাল্ড ট্রাম্প। লেবাননের যুদ্ধবিরতি ভেঙে আবারও ইসরায়েলের হামলা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে কি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা? এমন প্রশ্ন উঠেছে জোরালোভাবে। সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন এখন চরমে। এর মধ্যে বাংলাদেশের হাইকমিশনে হামলার পর সেখানে বাংলাদেশের কনসুলার সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ত্রিপুরার 3 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আটক করা হয়েছে 7 জনকে। রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। সাবেক ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস আটক ও বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকে ঘিরে চরম সহিংস হয়ে উঠেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। তাদের থামাতে এবার কড়া বার্তা দিতে শুরু করেছে বাংলাদেশ। এর মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে থাকা কনসুলার সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে আপাতত ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় ভারতের উগ্র ডানপন্থী সংস্থা হিন্দু সংঘর্ষ সমিতি। পুড়িয়ে দেওয়া হয় বাংলাদেশের পতাকা। হাইকমিশনের সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয় তারা। সোমবারের বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় 7 জনকে আটক করেছে ভারতের কর্তৃপক্ষ। 3 পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত এবং ডিএসপি পদমর্যাদার একজন অফিসারকে ক্লোজ করার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে দিল্লি। উগ্র হিন্দুত্ববাদীরা আরও নাশকতা সৃষ্টি করতে পারে এমন শঙ্কা থেকে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে প্রস্তুত রয়েছে তারা। মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নানা বিতর্কিত মন্তব্য, কর্মকাণ্ড আর গণমাধ্যমগুলোতে মিথ্যা তথ্য প্রচার করে আসছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। শুধু মিথ্যা তথ্য প্রচার করেই থেমে নেই তারা, কখনো কখনো হয়ে উঠছে তীব্র হিংস্র। চলছে সহিংস মিছিল, মিটিং, এর পাশাপাশি হামলা, ভাঙচুর। এতে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে সেখানে থাকা বাংলাদেশিদের জীবন। অথচ নিজ দেশ ভারতের জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশে দশকের পর দশক ধরে চলা মুসলিম নির্যাতন আর হত্যার বিরুদ্ধে সোচ্চার তো দূরে থাক, জোরালোভাবে কোনো মন্তব্য করেনি দেশটির নাগরিক ও তথাকথিত গণমাধ্যমগুলো। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু ইস্যুকে ঘিরে অতিরঞ্জিত মিথ্যা তথ্য প্রচার করে আর নানা বিতর্কিত মন্তব্য ও হাইকমিশনে হামলা চালিয়ে উগ্র ভারতীয় হিন্দুত্ববাদীরা কি শান্তিপ্রিয় বাংলাদেশিদের চরম বিপদে ফেলার ষড়যন্ত্র করছে? রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার সময় কেন অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় ছিল ভারতের আইনশৃঙ্খলা বাহিনী? এটি কি উদাসীনতা নাকি পরিকল্পিত? বাংলাদেশিদের বিপদে ফেলতেই কি তৎপর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। এই হামলার মাধ্যমে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে ভারত, এমন দাবি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কেননা কোনো দেশে থাকা বিদেশি রাষ্ট্রের কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষার দায়িত্ব স্বাগতিক দেশের সরকারের। বিস্তারিত মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দেশটির নাগরিকদের হামলা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জের ধরে চরম উত্তপ্ত হয়ে উঠেছে ভারত বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশের বিরুদ্ধে লাগামহীন অপপ্রচার ও ভিত্তিহীন বিবৃতি দিয়ে সুবিধা করতে না পারায় এখন অরাজকতা করতে মাঠে নেমেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। সোমবার বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর চালায় উগ্র বাংলাদেশ বিরোধীরা। ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুনও ধরিয়ে দিয়েছে। এছাড়া হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করেও আগুন লাগিয়ে দেয় তারা। এই ঘটনায় ভারত দুঃখ প্রকাশ করলেও সহিংসতা চলাকালে অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী। ভারতীয়দের এমন আচরণের প্রতিবাদে বাংলাদেশের পক্ষ থেকেও জানানো হয়েছে তীব্র প্রতিবাদ। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই হামলার মাধ্যমে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন লঙ্ঘন করেছে ভারত। 1961 সালে অস্ট্রিয়ার ভিয়েনায় কূটনীতিকদের আচরণ বিষয়ে জাতিসংঘের উদ্যোগে সই করা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন চুক্তির
12 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষার দায়িত্ব গ্রাহক দেশের সরকারের। এছাড়া মিশনের অফিস এলাকায় বিদেশি কূটনীতিক মিশন প্রধানের অনুমতি ছাড়া গ্রাহক দেশের সরকার প্রবেশ করতে পারবে না। বাংলাদেশ 1978 সালে এই চুক্তিতে সই করে এবং এরপর থেকে এটি বাংলাদেশের জন্য বাধ্যতামূলক আইন হয়ে দাঁড়ায়। বাংলাদেশের বিরুদ্ধে বিষ বাষ্প ছড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা রাখছে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্য। এই দুই রাজ্যের ভারতীয়দের উগ্র আচরণ রীতিমতো হুমকি হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। উগ্র হিন্দুদের নানাভাবে উস্কানি দিয়ে আসছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 2025 সাল থেকে বাংলাদেশে ভারতীয় পণ্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। শুরুর দিকে বাংলাদেশ ইস্যুতে কিছুটা নীরব থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে নিজের উদার মানসিকতার খোলস ভেঙেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামলা সহিংসতা চলছে ভারতে, অথচ শান্তিরক্ষী বাহিনীকে বাংলাদেশে পাঠানোর প্রস্তাব দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। এছাড়া কলকাতার হাসপাতালগুলোতে বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধ করে ও ভিত্তিহীন দাবিতে মিছিল সমাবেশ করে এক প্রকার অল আউট অ্যাকশনে নেমেছেন তারা। অন্যদিকে উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের বিরোধিতার চরম পর্যায়ে পৌঁছে গেছে ত্রিপুরা রাজ্যের উগ্রপন্থীরা। সোমবার আগরতলায় নাশকতা চালানোর আগের দিন ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের ফেনী সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ঢুকে বাংলাদেশ বিরোধী স্লোগান ও বিক্ষোভ করে উগ্র হিন্দুত্ববাদীরা। তারা ইসকনের পক্ষে এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশকে কটাক্ষ করে এমন আন্দোলনকে অস্বাভাবিক ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণার পর বাংলাদেশি পর্যটকদের জন্য ত্রিপুরাতে সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশি পর্যটকদের জন্য রেস্টুরেন্টেও খাবার সরবরাহ করা হবে না বলেও জানিয়েছে রাজ্যটির হোটেল অ্যাসোসিয়েশন। এছাড়া বাংলাদেশের কাছে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ পাওনা 135 কোটি রুপি চেয়ে নোটিশ পাঠিয়েছে ত্রিপুরার রাজ্য সরকার। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের উগ্রপন্থীদের এমন আক্রমণাত্মক মনোভাব ও ভিত্তিহীন আস্ফালন সাময়িক উত্তেজনা তৈরি করলেও বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত নির্ভর করে দেশটির কেন্দ্র সরকারের ওপর। যদিও 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ইস্যুতে এখনও দায়িত্বশীল কোনো ভূমিকাই রাখতে পারেনি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করবে মোদী সরকারকে এমন সব কর্মকাণ্ড বন্ধ করতে বললেন ভারতীয় রাজনীতিবিদ ও জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ। এই দিন ভারতের মুসলিমরা নিঃসন্দেহে অনিরাপদ বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে ভারত সরকারকে মুসলিমদের সম অধিকারী হিসেবে দেখার আহ্বান জানান এই মুসলিম নেতা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে মোদী সরকারকে এমন সব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন ভারতীয় রাজনীতিবিদ ও জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ। তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে ভারতে মুসলিমরা অনিরাপদ। এ সময় মোদী সরকারকে মুসলিমদের সম অধিকারী হিসেবে দেখতে বললেন এই মুসলিম নেতা। সোমবার তিনি ভারত সরকারের উদ্দেশ্যে বলেন, সাম্বলে যেসব ঘটনা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না ঘটে। তিনি আরও বলেন, ভারতের মুসলিমরা সাগরে নিক্ষিপ্ত হতে পারে না। সরকার ভারতের 24 কোটি মুসলিমদের কোথায় ফেলবে? সাংবাদিকদের সাথে আলাপকালে সরকারের উদ্দেশ্যে ফারুক আবদুল্লাহ বলেছেন, মুসলিমদের সম অধিকারী হিসেবে দেখুন, এটি সংবিধানের মূল মন্ত্র। এদিন সরকারের সমালোচনায় তিনি আরও বলেন, যদি এই সরকার সংবিধানকে বদলাতে চায় তাহলে ভারত কিভাবে টিকে থাকবে? সম্প্রতি উমরা পালন শেষে মুসলিম নেতা জানান, তিনি পবিত্র জায়গায় কেবল কাশ্মীরের জন্য নয়, সারা মুসলিম বিশ্বের জন্য প্রার্থনা করেছেন। তারা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, আল্লাহ যেন তাদের এই সমস্যা থেকে মুক্তি দেন এবং সঠিক পথে নিয়ে যান। তিনি আরও বলেন, আমি প্রার্থনা করেছি ভারতে ছড়িয়ে পড়া ধর্মীয় ঘৃণার যেন সমাপ্তি ঘটে।
10 বছর আগে ভারতের বারাণসীকে নিজের নির্বাচনী এলাকা হিসেবে বেছে নেন নরেন্দ্র মোদী। ভারতে উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় আসার পর এই পার্টি এখন ভারতকে একটি কট্টর হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় মত্ত। বিজেপির উগ্র হিন্দুত্ববাদী নীতির কারণে ভারতের সংখ্যালঘুরা এখন ব্যাপক অনিশ্চয়তায় ভুগছে। এই বছরের মে মাসে সিএনএনের একটি প্রতিবেদন অনুসারে বারাণসীর মুসলিম সম্প্রদায়ের অনেকেই মোদির পুনর্নির্বাচনে ভীত। সিএনএনকে বারাণসীর মুসলিম নেতা সৈয়দ মোহাম্মদ ইয়াসিন বলেন, ভারতে মুসলিমরা এখন আরও বেশি অনিরাপদ। মুসলিমদের বিরুদ্ধে প্রচুর ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হয়। তারা মনে করেন বিজেপির পদক্ষেপগুলো হয় মূলত মুসলিম বিরোধী। বিজেপির উগ্র হিন্দুত্ববাদী নীতির কারণে বারাণসীর জ্ঞানবাপী মসজিদও তীব্র বিতর্কের মুখে পড়ে। এছাড়া হিন্দু নেতারাও বারবার দাবি করছে ভারতের মুসলিম জনগণ জোরপূর্বকভাবে ধর্মান্তরিত হয়েছে, যদিও সেই ধারণায় ইতিহাসের বাস্তবতা থেকে অনেকটাই আলাদা। সিএনএনের প্রতিবেদন অনুসারে ভারতের মুসলিমরা এখন নিজেদের ধর্ম পরিচয় গোপন রাখতে বাধ্য হচ্ছে। আগামী দিনে এই পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলেও শঙ্কায় রয়েছেন তারা। ইফাত জাহান, বাংলাভিশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত দেখতে চান ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া না হলে হামাসকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ট্রাম্প বলেন, আসছে 20 জানুয়ারির মধ্যে জিম্মিদের মুক্ত করে দেওয়া না হলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের গুরুতর সমস্যা হবে। এর মধ্যে গাজায় বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নতুন করে গাজায় 9 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এ নিয়ে 1 বছরেরও বেশি সময়ে ইসরায়েলি হামলায় 44,466 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে লেবাননের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। দক্ষিণ লেবাননে চালানো হামলায় অন্তত 11 লেবানন নাগরিক নিহত হয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় হিজবুল্লাহ যোদ্ধারা নেতানিয়াহু বাহিনীকে লক্ষ্য করে পাল্টা মর্টার হামলা চালিয়েছে। ক্ষমা মহৎ গুণ। বই পুস্তকে এমন কথা আমরা হরহামেশাই দেখতে পাই, কিন্তু বাস্তবে কজনেই বা এর চর্চা করেন। যুক্তরাষ্ট্রের কান্টাকিতে এক মুসলিম বাবা ক্ষমা করে দিলেন নিজের ছেলের হত্যাকারীকে। শুধু তাই নয়, আদালতে তাকে জড়িয়েও ধরলেন। এমন অপূর্ব দৃশ্য দেখে কাঁদলেন কোর্টরুমে উপস্থিত সবাই। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। আদরের ছেলেকে হত্যা করেছে এক খ্রিস্টান লোক, অথচ তাকে ক্ষমা করে দিয়ে জড়িয়ে ধরলেন বাবা। ক্ষমার এই অপূর্ব দৃশ্য দেখে কাঁদলেন কোর্টরুমের সবাই, এমনকি স্বয়ং বিচারকও। ভিকটিম সালাউদ্দিন জিটমোডের বাবা বলেন, ইসলাম আমাদের ক্ষমার শিক্ষা দেয় এবং কোরআনে আল্লাহ নিজেকে পরম ক্ষমাশীল দাবি করেছেন। আব্দুল মুনিম সোমবাদ জিটমোড যুক্তরাষ্ট্রের কান্টাকিতে একটি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল। তিনি থাকতেন তার 6 ছেলের সাথে। সবচেয়ে ছোট ছেলে সালাউদ্দিন জিটমোড তার কলেজের পড়াশোনার খরচ চালাতে পিৎজা ডেলিভারি কাজ করতেন। 2015 সালের 19 এপ্রিল একটি বাসায় তিনি পিৎজা ডেলিভারি করতে গেলে অ্যাপার্টমেন্টের ভেতরে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাকে ছুরিকাঘাত করেন আলেকজান্ডার রেলফোর্ড নামের এক যুবক। ঘটনার 2 বছর পর 2017 সালে বিচার কাজ শেষ হয়। শাস্তি শোনানোর আগে বিচারক সালাউদ্দিনের বাবা আব্দুল মুনিমকে কিছু বলতে আমন্ত্রণ জানালে তিনি অবাক করেন সবাইকে। তিনি কোর্টে দাঁড়িয়ে সরাসরি অভিযুক্ত আলেকজান্ডারের সাথেই কথা বলেন। আলেকজান্ডার রেলফোর্ড, আমি খুবই দুঃখিত যে তুমি এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছ। আমি তোমাকে সাহায্য করতে চাই, ঠিক যেমন আমি আমার ছেলেকে একজন ভালো নাগরিক বানিয়েছি। আমার ছেলে যদি জীবিত থাকতো আর এখানে উপস্থিত থাকতো, সে তোমাকে ক্ষমা করে দিত, কারণ সে এমনই ছিল। আমার ছেলেকে আঘাত করার জন্য আমি তোমার উপর রাগ হইনি। আমার সব রাগ শয়তানের উপর। দোষ আসলে শয়তানের। সে তোমাকে ভুল পথে পরিচালিত করে এমন একটা অপরাধ করিয়েছে। সালাউদ্দিন ও তার মায়ের পক্ষ থেকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তার এই বক্তব্যের পর আদালতে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে পড়েন। বিচারকের চোখেও পানি আসে। জজ কেম্বারলি সাজা শোনানোর আগে অভিযুক্ত আলেকজান্ডারকেও সুযোগ দিলেন কিছু বলার। সেদিন যা হয়েছে তার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। একজন আপনাকে কষ্ট দিয়েছে, এটা জানার পরেও তাকে ক্ষমা করে দেওয়াটা সহজ বিষয় না। আমার নিজেরও একটা বাচ্চা আছে, 4 বছর বয়স তার। আমি কল্পনাও করতে পারবো না তাকে হারালে আমার কতটা কষ্ট হতে পারে। আমার এখন কিছুই করার নেই, কিন্তু আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই আমাকে ক্ষমা করার জন্য।
আলেকজান্ডারের কথা শেষ হলেই ঘটে এক অপূর্ব ঘটনা। সালাউদ্দিনের বাবা উঠে এসে জড়িয়ে ধরলেন তার ছেলের হত্যাকারীকে। সে মুহূর্তে আদালতে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়লেন। আদালতের কাজ শেষে আব্দুল মুনিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যতক্ষণ আমি তাকে ক্ষমা করব না, আল্লাহ তাকে ক্ষমা করতে পারবেন না, তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি যদি বাবা হিসেবে তাকে ক্ষমা না করি, মহান আল্লাহ তাকে ক্ষমা করতে পারবেন না, কারণ সে আমার আর আমার পরিবারের কাছে দায়বদ্ধ। যেহেতু আমি তাকে ক্ষমা করে দিয়েছি, এখন আল্লাহ তাকে ক্ষমা করতে পারবেন। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। তাই আমি এখন তাকে বলবো, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ আছে। আব্দুল মুনিম বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ইসলামের সৌন্দর্য ও ক্ষমার মহত্বতা। তার এই ঘটনা হয়তো দৃষ্টান্ত হয়ে থাকবে পশ্চিমা বিশ্বের জন্য, বিশেষ করে তাদের জন্য যারা বলেন ইসলাম উগ্রবাদীদের ধর্ম। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।